অবস্থা কেরোসিন হয়ে যাচ্ছে। গাড়ি অবশ্য খুবই ঝুঁকিপূর্ণভাবে চলে এই জায়গায়, এটাই একটা সমস্যা। আমাদের আজকের গন্তব্য খাগড়াছড়ি থেকে দুর্ধর্ষ পথে সাজেক যাত্রা। আমরা এখন রোলার কোস্টারে আছি। এই সাজেকে আসলে আপনারা যে কোনো গাড়ি কি রোলার কোস্টার মনে করবেন। এখানে প্রচন্ড বাঁক, এজন্য খুব সাবধানে চালাতে হচ্ছে। আবার আমাদেরকে উপরে উঠতে হবে। এখন আমরা উপরে উঠছি। আমাদেরকে নামতে হলো, লোড নিতে পারতেছে না। এই পথটা আমাদেরকে হেঁটেই উঠতে হবে, আর পারলাম না। 10 দিন নিয়মিত উঠলে চর্বি আর থাকবে না। এই প্রথমবার জীবনে সাজেকের শেষ চড়াই হেঁটে উঠতে হচ্ছে। আসলে কি আমরা সাজেকের শেষ চড়াই পর্যন্ত পৌঁছতে পেরেছিলাম, নাকি ঘটেছিল আরো বড় কোনো দুর্ঘটনা? সেটাই থাকছে আমাদের আজকের এই ভিডিওতে। তাহলে চলুন না শুরু করি আজকের মূল ভিডিও। শুভ দুপুর বন্ধুরা, আমরা এখন আনোয়ার ভাইয়ের বাড়ি থেকে যাব হচ্ছে সেই খাগড়াছড়ির সবচেয়ে কাঙ্ক্ষিত পয়েন্ট সাজেকে। আমরা একটা সিএনজি ঠিক করেছি। আসলে আমাদের লোক সংখ্যা কম, তাই সিএনজিতে যাব। ভাই, আপনাদের তো সমিতিতে রেজিস্ট্রেশন করা না? জি জি। যার কারণে আপনারা এখান থেকেও যেতে পারেন। কিন্তু নরমাল যেটা রেজিস্ট্রেশন করে না, ওইটা তো আর মাটিরাঙ্গা থেকে যেতে পারে না। এটা রেজিস্ট্রেশন ছাড়া এবং সমিতি ব্যতীত ছাড়া এগুলো কেউ যেতে পারে না। আচ্ছা আচ্ছা। আমাদের এখান থেকে ওই যে স্কোয়াডে যেতে কতক্ষণ সময় লাগবে? বাগাইছড়ি এখান থেকে যদি আমরা পলাশপুর থেকে যাই কমপক্ষে 2.5 ঘন্টা ধরেন। 2.5 ঘন্টা লাগবে। 2.5 ঘন্টা। এখানে কয় কিলো পথ? 60 কিলো কাছাকাছি হবে। আমাদের গাড়ি স্টার্ট হয়ে গিয়েছে, আমরা আবার যাত্রা শুরু করছি। আমরা এখন আনোয়ার ভাইয়ের বাড়ি থেকে রওনা দিয়েছি সাজেকে যাওয়ার জন্য। আবার সেই পাহাড়ি পথ ধরে আমরা এখন ছুটে চলছি মাটিরাঙ্গা বাজারের উদ্দেশ্যে। ওখান থেকে আমরা সরাসরি খাগড়াছড়ি চলে যাব। আমরা মাটিরাঙ্গা বাজারে চলে এসেছি। এখান থেকে খাগড়াছড়ি যেতে প্রায় 40 মিনিট সময় লাগবে। আর আমাদের যেখানে আর্মির স্কট দিবে ওটা হচ্ছে বাগাইহাট, ওই জায়গায় যেতে কিন্তু আরো বেশি সময় লাগবে। শেষে আমরা মাটিরাঙ্গা বাজারে চলে এসেছি। আর এখানে বরাবরের মতো এই শহুরে ব্যস্ততা। এই রাস্তা ধরে এখন আমরা চলে যাব হচ্ছে সেই খাগড়াছড়ি। বন্ধুরা, সাজেক যাওয়ার আগে আমরা খাবার দাবার নিয়ে নিলাম। এই যে এখানে জুস নিলাম, চিপস নিলাম, বিস্কিট নিলাম। এখানে বিস্কিট, চানাচুর, পাশাপাশি আমরা 4 বোতল পানি নিয়ে নিলাম, কারণ ওইখানে আসলে দাম বেশি পড়ে। এই কারণে সবকিছু বাজার থেকেই নিয়ে নিলাম। বন্ধুরা, এখান থেকে বাজার নিয়ে আমরা আবার রওনা করছি। এখন থেকে আর এই পাশে বসা যাবে না, কারণ হচ্ছে কিছু আর্মির রেস্ট্রিকশন রয়েছে, তাই আমি আবার এই পাশে বসেছি। ভাই, 40 মিনিটে যাওয়া যাবে না খাগড়াছড়ি? আমরা আবার সেই গতকালের রাস্তা ধরে এখন পাহাড়ের উপরে উঠছি খাগড়াছড়ি যাওয়ার উদ্দেশ্যে। মাটিরাঙ্গা থেকে খাগড়াছড়ি পর্যন্ত পুরো পথটাই হচ্ছে পাহাড়ি পথ। এই পথে চলতে চলতে আপনাদেরকে আলুটিলা নামক জায়গায় পাহাড়ের চড়াইয়ের উপরে উঠতে হবে, আর তারপরে নিচে নেমেই হচ্ছে খাগড়াছড়ি শহর। মূলত খাগড়াছড়ি শহরটা সমতল ভূমিতে পড়েছে। আর কথা বলতে বলতে আমরা কিন্তু খাগড়াছড়ি 0 মাইলে চলে এসেছি। গতদিন আপনাদেরকে এই জায়গার ঝুলন্ত ব্রিজটা ঘুরিয়ে দেখিয়েছিলাম। আর ব্রিজটা দেখতে গিয়ে আমরা কিন্তু খাগড়াছড়ি মূল শহরটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাইনি। আজকে আমরা খাগড়াছড়ি মূল শহরে প্রবেশ করব এবং সেখান থেকে সরাসরি চলে যাব বাঘাইরহাট। আর এক্স্যাক্টলি 40 মিনিটের ভেতরেই আসলাম। আমরা রওনা দিয়েছিলাম 12টার সময়, যেহেতু আমরা 3টার স্পট করবো। এটাই হচ্ছে খাগড়াছড়ি মূল বাস স্ট্যান্ড। বর্তমানে আমরা খাগড়াছড়ি মূল শহরে রয়েছি, বলতে পারেন এটাই হচ্ছে খাগড়াছড়ির মূল প্রাণ কেন্দ্র।
তার নাম হচ্ছে চেঙ্গি স্কোয়ার। এখানে আপনারা হোটেল টোটেল সব খুঁজে পাবেন। খাগড়াছড়িতে যারা এসে হোল্ড করতে চান তারা এখানে এসে থাকতে পারেন। সমস্ত ভালো হোটেলগুলো সব এখানেই রয়েছে। আমরা এখন খাগড়াছড়ি কাউন্টারে চলে এসেছি। মূলত আপনারা যারা সিএনজি রিজার্ভ করতে চান তারা এইখানে এসেই রিজার্ভ করতে পারবেন। এটাই হচ্ছে সাজেক যাওয়ার সিএনজি কাউন্টার। যেহেতু আমরা মাটিরাঙ্গা থেকে গাড়ি নিয়ে এসেছি এই কারণে আমাদের ড্রাইভার এখান থেকে একটা টোকেন নিয়ে নিচ্ছে, কারণ এই সমিতির মেম্বার না হলে কিন্তু কোনো গাড়ি ওই সাজেক পর্যন্ত যেতে পারে না। আমরা যখন প্রথম সাজেকে যেতাম তখন এত রেস্ট্রিকশন ছিল না, এখন কিন্তু অনেক রেস্ট্রিকশন হয়ে গিয়েছে, সিন্ডিকেট হয়ে গিয়েছে। A few moments later. মূলত সাজেকে যাওয়ার জন্যই এই জিপ গাড়ির স্ট্যান্ডটা করা হয়েছে। আর এতে করে পর্যটকদের খুব সুবিধা হয়েছে, কারণ আগে যেমন জিপের জন্য বার্গেনিং করতে হতো এখন আর সেটা করতে হয় না। এখন একটা নির্ধারিত ভাড়ায় সমস্ত পর্যটকরা সাজেক ভ্রমণ করতে পারেন। আপনারা যদি সাজেকে দিনে গিয়ে দিনে ফেরত আসেন তাহলে জিপ ভাড়া পড়বে ৮,০০০ টাকার মতো, আর যদি এক রাত্র অবস্থান করেন সেক্ষেত্রে ভাড়া পড়বে প্রায় ১০,০০০-এর মতো। তবে রাত্রি যাপন শেষে আপনাদেরকে কিন্তু পরের দিন সকালের স্পটই আবার ফিরে আসতে হবে। আর যদি ২ রাত্রি অবস্থান করেন সেক্ষেত্রে ভাড়া পড়বে প্রায় ১২,০০০ টাকা। অর্থাৎ সাজেক যাওয়া এবং শহরে ঘোরা নিয়ে এই জিপ সমিতির রয়েছে নানা রকমের প্যাকেজ। আপনারা চাইলে এই চার্ট দেখে পছন্দ মতো প্যাকেজ ঠিক করে নিতে পারবেন। এখান থেকে দিঘিনালা হচ্ছে 18 কিলোমিটার আর সাজেক হচ্ছে 63 কিলোমিটার। দিঘিনালা হচ্ছে খাগড়াছড়ির সর্বশেষ সীমান্তবর্তী উপজেলা। বর্তমানে আমরা যেদিকে ছুটে চলছি এই পথ ধরে আপনারা চাইলে এই দিঘিনালা উপজেলায়ও যেতে পারেন। তবে আমাদের গন্তব্য হচ্ছে বাগাইহাট। ওখান থেকে আমরা সরাসরি সাজেকে চলে যাব। মূলত সাজেকও একটা সীমান্তবর্তী পাহাড়, এর পরেই রয়েছে মিজোরামের বর্ডার। এটা হচ্ছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট। খাগড়াছড়ি জেলার মধ্যে এই জায়গাটা খুবই সুন্দর। আমরা এখন পাহাড়ি রাস্তা ধরে যাচ্ছি বাগাইহাট। খাগড়াছড়ি পার হলাম, এখন আবার পাহাড়ে চলে এসেছি। আর যেতে যেতে আমাদের পেছনে অনেক গরু দেখতে পাচ্ছি। আসলে এইভাবে যাওয়ার অ্যাডভেঞ্চারটাই আলাদা। খাগড়াছড়ি থেকে দিঘিনালা পর্যন্ত রাস্তাটা খুবই চমৎকার। এদিকে যতই আপনারা প্রবেশ করবেন ততই সবুজ শ্যামল পাহাড় আপনাদের চোখে পড়বে। এখনকার সময় প্রচুর বাইকার আসে এই সাজেক ভ্রমণের জন্য। আগে এত বাইকার আসতো না, সবাই খুব দামি দামি বাইক নিয়ে আসে। বন্ধুরা, এখানে আর্মি স্পটে অনেক গাড়ি চলে এসেছে। সকালের স্পটে যেসব গাড়ি এসেছে সেগুলো এখন এসে খাগড়াছড়ি পৌঁছলো। মূলত আমরা যে বাগাইহাট যাচ্ছি ওটা হচ্ছে একটা আর্মি চেকপোস্ট। ওখানে গিয়ে প্রতিটি পর্যটকের গাড়ি এন্ট্রি করে তারপরে সাজেকের উদ্দেশ্যে যাত্রা করতে হয়। আর যাত্রাপথে যতগুলো গাড়ি থাকুক না কেন সবগুলো গাড়ির সামনে পেছনে থাকে মিনিমাম ৩-৪টা করে পুলিশ এবং আর্মির গাড়ি। মূলত এই পথটা পাহাড়ি অধ্যুষিত হওয়ার কারণে এই আর্মি প্রোটেকশনের ব্যবস্থা। যদিও এখানে কালে ভদ্রে ছিনতাই কিংবা অপহরণের ঘটনা ২-১টা ঘটে, তারপরও প্রশাসন সব সময় সতর্ক অবস্থানে থাকে, কারণ লক্ষ লক্ষ পর্যটকের নিরাপত্তা যে প্রদান করতে হবে। সকালবেলা যেসব গাড়ি সাজেক থেকে স্কোয়াডের মাধ্যমে ছেড়ে এসেছে, অর্থাৎ আর্মি স্কোয়াডের মাধ্যমে, সেগুলো এখন ফেরত আসছে। সাজেকের এই রাস্তাটা বেশ সরু হওয়ার কারণে দুটো গাড়ি পাশাপাশি চলাচলে বেশ সমস্যার সৃষ্টি হয়। তার পাশাপাশি এই রাস্তার চড়াইয়ের ঢাল খুবই খাড়া, আর ঠিক এই কারণেই প্রায়শই এখানে দুর্ঘটনা ঘটে থাকে। এভাবেই কখনো পাহাড়ের নিচে নামতে হয়, আবার কখনো পাহাড়ের উপরে উঠতে হয়। এটাই হচ্ছে সাজেক। আপনারা এই সাজেকের রাস্তায় চললে মনে হবে যেন রোলার কোস্টারে চড়েছেন। আসলে এত বাবেল করে আর এত ঝাঁকি হয় যা বলে বোঝানো যাবে না। নিজের ব্যালেন্স ধরে রাখা সত্যি খুব দুষ্কর।
রাস্তাগুলো সবই সরু, এই কারণে প্রতিনিয়ত যানজট লেগেই থাকে। আর ইদানিং সাজেকে পর্যটকের সংখ্যা বেড়ে যাওয়ার কারণে এদিকে ট্রাফিকের সংখ্যাও বেড়ে গিয়েছে, এই কারণে প্রচুর যানজট তৈরি হয়। বাধ্য হয়ে আমাকে নামতে হলো ট্রাফিক কন্ট্রোল করার জন্য। দেখেন অবস্থা, এই লাইনে এক লাইনে। না নামলে সোজা হয় না, দেখছেন? অবশেষে ট্রাফিক কন্ট্রোল হলো, এখন আমরা আবার যাচ্ছি। বন্ধুরা, আমরা অবশেষে দিঘিনালা বাজার চলে এসেছি। এই দিঘিনালা হচ্ছে পাহাড়ি অধ্যুষিত এলাকা। এখানে বাঙালিদের তুলনায় পাহাড়িরা বেশি শক্তিশালী। এই কারণে এই বাজারে আসলে আপনারা বেশিরভাগই পাহাড়ি দেখতে পাবেন। আমরা এখন দিঘিনালা বাজার পার হলাম। এই দিঘিনালা বাজার থেকে আমাদেরকে আবার বাগাইহাট যেতে হবে। এখান থেকে দূরত্ব হচ্ছে প্রায় 12 কিলোমিটার। এখানে আবার যানজট তৈরি হয়েছে, এর কারণ হচ্ছে এখানে একটা ব্রিজ রয়েছে এবং ব্রিজ দিয়ে একটা গাড়ি পারাপার হতে পারে। মূলত এই ব্রিজটি একটি খালের উপরে তৈরি করা হয়েছে। এই তো কিছুদিন আগেও এই খালে পাহাড়ি ঢলের কারণে 2 জন ব্যক্তি ভেসে গিয়েছিলেন। পরবর্তীতে তাদের লাশ পাওয়া গিয়েছে। দেখতে ছোট খাল মনে হলেও এই পাহাড়ি খালগুলো কিন্তু খুবই ভয়ানক। আর বিশেষ করে বর্ষাকাল এলে তো এই ভয়াবহতার মাত্রা বহু গুণে বেড়ে যায়। যদিও স্থানীয় মানুষই এই দুর্ঘটনার কবলে পড়েছিলেন, কোনো পর্যটকের সাথে এই দুর্ঘটনা ঘটেনি। এছাড়াও অঞ্চলটি আর্মি অধ্যুষিত হওয়ার কারণে এখানে পর্যটকদের এমনিতেই নামতে দেয়া হয় না, কারণ এখান থেকে অল্প একটু সামনেই রয়েছে সেই বাগাইহাট জোন, যেখানে একটা বড় বিজিবি ক্যাম্প রয়েছে। আর আমরা এখন ওই দিকেই ছুটে চলছি। এই দিঘিনালা জায়গাটা হচ্ছে সমতল। সাজেক পাহাড়ে ওঠার আগে এটাই লাস্ট সমতল জায়গা। অবশেষে আমরা বাগাইহাট স্পটে চলে এসেছি। এখান দিয়ে আর্মি রেজিস্ট্রেশন করতে হবে প্রতিটা গাড়ি, তারপরে সিরিয়াল ধরে ধরে যাবে, একটা নির্দিষ্ট সময়ে যাবে সবগুলো গাড়ি একসাথে। আমরা এখন এখানে একটু রিফ্রেশমেন্ট করব, আর এই ফাঁকে যেসব প্রসিডিউর আছে সেগুলো শেষ হোক, তারপর একসাথে আবার সাজেকে যাত্রা শুরু করব। ভাই, সিএনজি ভাড়া আমাদের কত পড়বে? এখান থেকে আসা যাওয়া আর একদিন থাকবো এক নাইট আর কি 7,000 টাকা। 7,000 টাকা, এটাই আপনাদের রেট না? খাগড়াছড়ি থেকে একটু কম। খাগড়াছড়ি থেকে একটু কম। আমরা যে মাটিরাঙ্গা থেকে যাচ্ছি, এখান থেকে তো আবার থেকে মাটিরাঙ্গা, জি। হ্যাঁ, এই জন্য মানে একটু ভাড়া বেশি পড়তেছে। ভাড়া বেশি, জি। স্বাভাবিক, এখান থেকে জনপ্রতি গেলেও তো এরকমের একটা ভাড়া আছে। ওগুলো সাজেকে রিজার্ভ ছাড়া গাড়ি যায় না, তো লোকালে কোনো গাড়ি যায় না। ওগুলো যারা যায় তারা আসা যাওয়া গাড়ি নিয়ে যায়। আচ্ছা আচ্ছা। লোকালে কোনো যাত্রী যায় না, এখানে লোকাল গাড়ির কোনো সিস্টেম নেই। বন্ধুরা, এখানে স্কোয়াডের গাড়িগুলো সিরিয়াল করা হচ্ছে। এখানে সবার প্রথমে দেওয়া হয় বাইক, তারপরে দেওয়া হয় জিপ গাড়ি, যে দেখেন এক এক করে লাইন করতেছে। আর সবার শেষে আমাদের এই সিএনজি গুলো দেওয়া হয়। যেহেতু আমরা জনসংখ্যা কম, তাই আমরা সিএনজিতে যাচ্ছি। সিএনজিতে 5 থেকে 6 জন যাওয়া যায়, আমাদের জনসংখ্যা হচ্ছে 5 জন। মূলত এই গাড়িগুলো সিএনজি টাইপের দেখতে, কিন্তু আসলে এগুলো হচ্ছে মহেন্দ্র, এগুলো শ্যালো ইঞ্জিন, যার কারণে এই ইঞ্জিনের শক্তি বেশি এবং এগুলো আরামে পাহাড়ের উপরে ওঠানামা করতে পারে। এই স্পটটা পার হওয়ার পরে আমাদেরকে বেশ কিছুটা পথ আর্মির গাড়ির সাথে একসাথে যেতে হবে, আদারওয়াইজ নিরাপত্তা ইস্যুতে একটু সমস্যা হবে। এই জায়গায় এক এক করে সিরিয়াল করে তারপর আমরা যাচ্ছি। এই জায়গাটায় ভিডিও রেস্ট্রিকশন রয়েছে, তাই এই জায়গাটা পার হওয়ার পরে আবার আপনাদের সাথে কথা হচ্ছে। A few moments later. অবশেষে আমরা বাগাইহাট জোন পার হলাম। এখানকার সমস্ত প্রসিডিউর শেষে আমরা এখন আবার যাত্রা শুরু করেছি। এখান থেকে এখন সরাসরি চলে যাবো আমরা সাজেক। তবে মাঝখানে একটা বিরতি নিব, যদি পথে কোনো খাবার পাই তাহলে খেয়ে নিব। মূলত সাজেক যাওয়ার আগে আপনাদের চোখে বেশ কয়েকটা বাজার পড়বে, আর এ সকল বাজারে আপনারা বেশ কিছু অদ্ভুত প্রকৃতির পাহাড়ি জিনিসপত্র কিনতে পারবেন। তার পাশাপাশি বেশ কিছু হোটেলও খুঁজে পাবেন, তাই চাইলে আপনারা এসব জায়গায় খাওয়া দাওয়া সেরেও নিতে পারেন।
আর অবশেষে আমরা সাজেকের বড় বড় চড়াইযুক্ত পাহাড়ে উঠতে এবং নামতে শুরু করলাম। মূলত এই পথে এই বড় বড় পাহাড়ের উপরে ওঠানামাটাই একটা অ্যাডভেঞ্চারের মতো। অবস্থা কেরোসিন হয়ে যাচ্ছে। গাড়ি অবশ্য খুবই ঝুঁকিপূর্ণভাবে চলে এই জায়গায়, এটাই একটা সমস্যা। আর কোথাও বা আপনাদের চোখে পড়বে পাহাড়ের বুক চিরে বয়ে চলা ছোট ছোট খালের মতো নদী। এ সকল নদী খালের মতো দেখতে হলেও মূলত এগুলো কিন্তু খুবই খরস্রোতা এবং খুবই ভয়ঙ্কর। আর একটু পরপরই চোখে পড়বে উপজাতিদের বাড়িঘর এবং তার পাশাপাশি ঝুঁকিপূর্ণ সমস্ত বাঘ। এ সকল বাঘ পার হওয়ার সময় আপনাদেরকে যথেষ্ট সাবধানে থাকতে হবে, কারণ এই ঝুঁকিপূর্ণ বাঘগুলো পার হতে গিয়েই বহু যানবাহন দুর্ঘটনার কবলে পড়ে। আর সিএনজি গুলো যখন পাহাড়ের চড়াইয়ের উপরে ওঠে তখন এর ইঞ্জিন খুবই কঠিন অবস্থার মধ্যে পড়ে। এক কথায় বলতে গেলে এক প্রকারের যুদ্ধ। আর চড়াই থেকে নামতে গিয়েও সিএনজি গুলো একটা প্রিপারেশন নিয়ে তারপর একটা ফোর্সের সাথে নামে, যাতে এক ধাক্কায় নেমে আবার এক টানে পাহাড়ের চড়াইয়ের উপরে খুব আরামেই উঠে যেতে পারে। এখন একটা ঝুঁকিপূর্ণ ঢালু রাস্তা দিয়ে আমরা নামছি, এখানে প্রচন্ড বাঘ, এজন্য খুব সাবধানে চালাতে হচ্ছে। আবার আমাদেরকে উপরে উঠতে হবে। এখন আমরা উপরে উঠছি, আমরা উপরে উঠে গেলাম। এই রাইডটা খুব ঝুঁকিপূর্ণ হলেও আমার সাথে থাকা বন্ধুর বাচ্চারা খুব আনন্দই পাচ্ছিল। প্রতিবারই গাড়ি যখন পাহাড়ে ওঠানামা করছিল তখন তারা অনেকটা ফুটবল ম্যাচ দেখার মতো করে হইহুল্লোড় করছিল। আমরা এখন রোলার কোস্টারে আছি। এই সাজেকে আসলে আপনারা যে কোনো গাড়ি কি রোলার কোস্টার মনে করবেন। আর মাঝে মাঝে অনেকগুলো ব্রিজ রয়েছে, সবই আয়রন স্ট্রাকচারের ব্রিজ। বাংলাদেশের বিভিন্ন পর্যটন স্পটে আপনাদের যাওয়ার একটা নির্দিষ্ট সময় রয়েছে, কিন্তু সাজেকই হচ্ছে একমাত্র জায়গা যেখানে আপনারা বছরের যে কোনো সময় আসতে পারেন। তবে এই সাজেক কিন্তু সবচেয়ে সুন্দর থাকে বর্ষাকালে। এর কারণ হলো বর্ষাকালে মেঘের দৈরাত্য একেবারে কাছ থেকে দেখা যায়। তার পাশাপাশি যাওয়ার পথের এই সবুজ শ্যামল পরিবেশও আপনার মনকে একেবারে পুলকিত করে দিবে। এই কারণেই বর্ষাকাল এলেই এই সাজেকে পর্যটকের সংখ্যা বহুলাংশে বৃদ্ধি পায়। এই যে ডান দিকে ভিউ, ডান দিকে। A few moments later. এখানে আমরা একটু দাঁড়াবো। বন্ধুরা এখানে এসে আবার একটা বিরতি দিল। এখানে হচ্ছে ক্রসিং, ওখান থেকে যে গাড়িগুলো ছেড়ে এসেছে সাজেক থেকে ওগুলো আর খাগড়াছড়ি থেকে যেগুলো আসলো, এই দুইটা গাড়ির ক্রসিং হয় এই জায়গায়। এখানে একটা আর্মি চেকপোস্ট রয়েছে, ওখানে চেকিং হবে। Meanwhile, কমলাগুলো রয়েছে। এটা হলো কমলা, অন্তত 12 সাজেক। a few inches later. অবশেষে আমরা ক্রসিংটা পার হলাম। এখন আমরা সরাসরি সাজেক চলে যাব। যত আর্মি পুলিশের ঝামেলা ছিল সবগুলো শেষ, আর কোনো সমস্যা নেই। এখন একটানে ইনশাল্লাহ চলে যাব। আমাদের পেছনে একটা সেনাবাহিনীর গাড়ি রয়েছে আর সামনে পুলিশের গাড়ি রয়েছে। এই পুলিশ আর সেনাবাহিনীর প্রহরায় এখন আমরা সাজেক চলে যাব। এই সেই বাজার, কিছু নাই তো, বাজার তো ফাঁকা। বেশ অনেকক্ষণ ধরেই আমাদের ক্ষুধা লেগেছে, তাই আমরা চেয়েছিলাম এই বাজারে এসে কিছু খাওয়া দাওয়া করব, কিন্তু আজকে এই বাজারটি বসেনি। তাই অগত্যা আমাদেরকে সেই সাজেকে গিয়েই দুপুরে লাঞ্চ করতে হবে।
এই যে এখন নামবে সামনে। আবারও সেই রোমহর্ষক পথ ধরে এখন আবার পাহাড়ের চড়াইয়ের উপরে ওঠানামা করতে হবে, তাই হইহুল্লোড়ের মাত্রা আবারও বেড়ে গেল। আর বিশেষ করে আমার ভাসতে ভাসতির তো আনন্দের কোনো সীমাই নেই, তাই আমিও ওদের সাথে হইহুল্লোড়ে ব্যস্ত হয়ে পড়লাম। এই পথে চলতে চলতে আপনারা অনেক উপজাতি বাচ্চাদের দেখা পাবেন। তাদের জন্য সাধারণত চকলেট নিয়ে আসতে হয়, কারণ তারা চকলেট কিংবা চিপস পেলে খুবই খুশি হয়। কিন্তু দুঃখজনকভাবে আমার এই চকলেটের কথা একদমই মনে ছিল না, যার কারণে এখানে এসে এক প্রকারের লজ্জায় পড়ে গেলাম। আমরা পাহাড়ের ঢাল বেয়ে অনেক কষ্ট করে উঠছি। A few moments later. এই ঝর্ণাটা একটু দাঁড়ান না বন্ধুরা, আমরা এখানে একটু দাঁড়ালাম। এখানে ঝর্ণা আছে, ঠিক আছে। বর্ষাকালে এই জায়গায় ঝর্ণা থেকে একটু পানি পড়ে। চলুন আপনাদেরকে এক নজরে একটু দেখায় নিয়ে আসি। আসলে এই সাজেকে যাওয়ার পথে আপনাদের চোখে এরকমের ছোট ছোট ঝর্ণা একটা দুইটা পড়বে, আপনারা চাইলে এগুলো দেখতে পারেন। এটা একদম রাস্তার পাশেই, খুব আরামেই দেখা যায়। যেহেতু এখন বর্ষার সিজন, তাই মোটামুটি এখানে পানি রয়েছে। এটা একটা ঝিরি, মূলত ঝিরি। মানে ভালো আছেন আপনারা? সময় নেই, নাহলে গোসল করতাম। নাহলে এখন গোসল করার সময় নেই। গোসল করতে আসছেন নাকি? একটু পা ধুয়ে নিচ্ছি। ছোট্ট একটা ঝিরি, উপর থেকে ঝিরি পানি আসছে, আর এখানে বিশুদ্ধ পানি আপনারা খেতে পারেন। সাজেক যাওয়ার পথেই আপনাদের চোখে এই ঝর্ণাটা পড়বে। যদিও ঝর্ণাটা একদম রাস্তার পাশেই, কিন্তু আর্মির গাড়ি যদি আপনাদের সাথে থাকে তাহলে কিন্তু আপনারা কোনো অবস্থাতেই এই ঝর্ণায় নামতে পারবেন না। এক কথায় বলতে গেলে আর্মির চোখ ফাঁকি দিয়েই এই ঝর্ণাটা আমরা দেখতে এসেছি। যাত্রাপথে ছোট ঝর্ণাটা দেখে আমরা আবার যাত্রা শুরু করছি। A few inches later. ঝর্ণাটা দেখা শেষে আমরা আবার ছুটে চলছি সাজেকের সর্বশেষ চড়াই ওঠার আগে একটা চত্বরের উদ্দেশ্যে। ওই চত্বরে গেলে আপনারা কিছু দোকানপাট খুঁজে পাবেন। ওখান থেকে আপনারা চাইলে আপনাদের প্রয়োজনীয় স্ন্যাক্স আইটেম কিনে নিতে পারেন, আবার চাইলে কিছুটা চায়ের বিরতিও নিতে পারেন। আমরা এখানে একটু বিরতি নিলাম। এখানে একটা বাজার রয়েছে সাজেক যাওয়ার আগে। এটা হচ্ছে একটা চত্বর, এখান থেকে এই রাস্তা ধরে আমাদেরকে সাজেক উঠতে হবে। আমরা এখন এখানে একটা বিরতি নিয়ে তারপরে একবারে সাজেক উঠে যাবে। আর অবশেষে বহুল প্রতীক্ষার পরে আমরা সাজেকের শেষ 5 মিনিটের চড়াইয়ের উপরে উঠছি। আমি বাংলাদেশের অনেক পাহাড়ি রাস্তায় ভ্রমণ করেছি, তার পাশাপাশি ভারতেরও অনেক পাহাড়ি রাস্তায় ভ্রমণ করেছি, কিন্তু সাজেকের এই চড়াইয়ের মতো ভয়ঙ্কর রাস্তা আমার জীবনে আর কোথাও দেখিনি। যদিও শুনেছি ভারতের মেঘালয় রাজ্যে এরকমের ভয়ঙ্কর কিছু চড়াই রয়েছে, যদিও সেখানে আমার যাওয়া হয়নি। তবে বাংলাদেশের মধ্যে এটাই যে সবচেয়ে ভয়ানক চড়াই, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আমরা এখন সাজেকের সর্বশেষ চড়াইটা উঠছি, এই জন্য আমি গাড়ির পেছনে চলে এসেছি। সাজেকের উচ্চতা মাত্র 2200 ফুট, আর সেখানে আলীকদমের রাস্তা, যেটা বাংলাদেশের সর্বোচ্চ রাস্তা, তার উচ্চতা প্রায় 3200 ফুট। অথচ
সেই রাস্তায় গেলে মনে হবে আপনি যেন সমতল রাস্তা দিয়েই ছুটে চলছেন, এই সামান্য ব্রিজের উপরে ওঠানামা করছেন আর কি। আর সেখানে সাজেকের এই ফাইনাল চড়াইটা উঠতে গিয়ে আপনার মনে হবে আপনি যেন স্বর্গের সিঁড়ি বেয়ে উপরে উঠছেন। তবে চলতে চলতে আপনারা যে পাহাড়ের দৃশ্যাবলী দেখতে পাবেন সেটা এক কথায় অভূতপূর্ব। এই যে বাঘটা যে উঠবে না, এইটাই হলো ভেজাল। সাধারণত যে কোনো পাহাড়ি রাস্তা যখন বানানো হয় তখন উপরে ওঠার পথটা অনেকটা জিগজ্যাগ স্টাইলে বানানো হয়, যাতে করে রাস্তার ঢাল অনেকটা সহনীয় পর্যায়ে থাকে। অর্থাৎ কিছুটা ওঠার পরে আবার একটু বিরতি নিয়ে আবার উপরে ওঠা যায়। কিন্তু সাজেকের এই রাস্তার সমস্যা হলো একবারে শুধু উপরেই উঠতে হয়, রেস্ট নেওয়ার কোনো জায়গাই নেই, যার কারণে খুব শক্তিশালী ইঞ্জিনের গাড়িরও খুবই সমস্যায় পড়তে হয়। একটানা এই ওঠার প্রক্রিয়ায় অনেক মানুষ নিয়ে উপরে উঠতে গিয়ে আমাদের সিএনজির অবস্থাও কিন্তু অনেকটা বেহাল হয়ে যাচ্ছে। বিশেষ করে আপনারা যারা জিপ গাড়িতে করে আসবেন আপনাদের তেমন একটা সমস্যাই হবে না। তবে এই ছোট মহেন্দ্র সিএনজি গুলোর জন্য উপরে ওঠাটা এক প্রকারে যুদ্ধ বলতে পারেন। ছোট মাথায় বড় চাপ পড়লে যা হয় আর কি। বন্ধুরা, আমাদের গাড়ি গরম হয়ে গেছে, এই যে দেখেন একদম চাকাগুলো ধোয়া বের হয়ে গেছে, তাই গাড়ি একটু বিরতি নিল। এখানে আমাদের সিএনজি রেখে আমরা এখানে একটু উপরে ঘুরতে আসলাম। এখান দিয়ে ভিউটা খুবই সুন্দর। বন্ধুরা, এখান থেকে কিন্তু আমাদেরকে ওই রিসোর্টে উঠতে হবে উপরের। এখানে আমরা একটা উপজাতির বাড়িতে বসেছি আর গাড়িটা একটু ঠান্ডা হচ্ছে। A few moments later. উপজাতিদের বাড়ির সামনে দাঁড়িয়ে গাড়ির চাকা প্রায় 20 মিনিট ঠান্ডা করার পরে আবার আমরা উঠতে শুরু করলাম। কিন্তু সামনে রয়েছে আরো ভয়ানক ঝুঁকিপূর্ণ চড়াই। এই দিককার রাস্তাগুলো আরো বেশি খাড়া, গাড়ি যেন একেবারে দম ফুরিয়ে যাচ্ছে তার সর্বোচ্চ শক্তি দিয়েও। আর ফলাফল যা হবার তাই হলো। আমাদেরকে নামতে হলো, গাড়ি আর উঠছে না, লোড নিতে পারতেছে না। এটাই হচ্ছে পাহাড়ে ওঠার নিত্যদিনের চিত্র। এভাবেই গাড়ি পাহাড়ে উঠতে গিয়ে বন্ধ হয়ে যায়, আর অনেক সময় তো গাড়ি উল্টেও যায়। আর এই কারণেই প্রায়শই দুর্ঘটনাও ঘটে থাকে, আর তখন ড্রাইভারদের পড়তে হয় নানা রকম বিড়ম্বনায়। এই কারণে আমার পরামর্শ হচ্ছে, আপনারা যদি এরকম পরিস্থিতিতে পড়েন তাহলে গাড়ি থেকে নেমে হেঁটে উপরে উঠবেন। সম্ভবত আমাদেরকেও তাই করতে হবে। এভাবেই জায়গায় জায়গায় নামতে হয় যদি গাড়ির ইঞ্জিনের ক্ষমতা একটু কম থাকে। এই পথটা আমাদেরকে হেঁটেই উঠতে হবে, আর পারলাম না। আনন্দ, সাজেকের মজা। 10 দিন নিয়মিত উঠলে চর্বি আর থাকবে না। এই প্রথমবার জীবনে মহেন্দ্রতে এসে সাজেকের শেষ চড়াই হেঁটে উঠতে উঠছে। এই যে দেখেন অবস্থা, একজনের ঝোল বের হয়ে গেছে উপরে উঠতে উঠতে। এইভাবে কয়েকদিন এক্সারসাইজ করলে ইনশাল্লাহ সে অলিম্পিক গেমে যোগদান করতে পারবে। A few moments later. আবার অটোতে উঠেছি, দেখা যাক কত দূর ওঠা যায়। এটাই হলো সাজেকে ওঠার সর্বশেষ চড়াই। এই চড়াইটা ওঠার পরেই সাজেকের চমৎকার সমস্ত রিসোর্ট
আমাদের চোখে পড়বে। তবে এটাই হচ্ছে এই সমস্ত পথের সবচেয়ে খারাপতম অংশ এবং সবচেয়ে ভয়ানক আপনারা বলতে পারেন, যার প্রভাবেই তো 2 বার করে আমাদের গাড়ি বন্ধ হয়ে গেল। আর কতটুকু উঠতে পারবো তা আল্লাহই ভালো জানেন। এখান থেকে আমরা যতই উপরে উঠছি আমাদের চোখে সর্বশেষ উপজাতিদের বাড়িঘর পড়ছে। আর কিছু দূর যাওয়ার পরই আমাদের চোখে পড়ল এখানকার আর্মির একটা ক্যাম্প। আর তারপরেই আমাদের চোখে পড়ল সাজেকের চমকপ্রদ সমস্ত রিসোর্ট। আর এখান থেকে যতটাই আমরা উপরে উঠছিলাম ততই একের পর এক দৃষ্টিনন্দন রিসোর্টগুলো আমাদের চোখে পড়ছিল। আর এর মানে দাঁড়াচ্ছে আমরা কিন্তু সেই মেঘের সমুদ্র সাজেক ভ্যালিতে চলে এসেছি। এই বাম দিকের সমস্ত রিসোর্ট আসলে পুড়ে গিয়েছে। এই জায়গায় অসংখ্য রিসোর্ট ছিল, এগুলো সব পুড়ে গিয়েছে। একদম খাখা প্রান্তর, এখন পুরা জায়গার সমস্ত রিসোর্ট পুড়ে গিয়েছে। অসংখ্য রিসোর্ট ছিল এখানে। আর পোড়া রিসোর্টের অংশগুলো পার হতেই আমাদের চোখে পড়ল অক্ষত রিসোর্টগুলো। বর্তমানে এই রিসোর্টগুলোই অক্ষত অবস্থায় রয়েছে। আর পর্যটকরা যারা এখানে ঘুরতে আসেন তারা এই সকল রিসোর্টে এসেই ওঠেন। আমরাও এরকমই একটা রিসোর্টে উঠেছি। যদিও রিসোর্টের সংখ্যা কমে যাওয়ার কারণে রিসোর্ট পেতে আমাদের বেশ বেগই পেতে হলো। তারপরও আল্লাহর রহমতে রিসোর্ট পেয়েছি বলেই কিন্তু আমরা সাজেকে ঘুরতে আসতে পেরেছি। আর আরেকটা ব্যাপার, আপনারা যদি এখানে রিসোর্ট না নিয়ে হুট করে চলে আসেন তাহলে কিন্তু অনেকটা বিড়ম্বনায় পড়তে হবে। কারণ বর্তমানে রিসোর্টের সংখ্যা যেমন কমে গিয়েছে ঠিক তেমনি পর্যটকের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। এই বিপরীতমুখী কারণেই এখানে রিসোর্ট পেতে খুবই বেগ পেতে হয়। অবশেষে আমরা চলে এসেছি। আর এই ছিল আমাদের খাগড়াছড়ি থেকে সাজেক যাত্রা। সুতরাং আগামী পর্বে সম্পূর্ণ সাজেকটা আপনাদেরকে ঘুরে দেখাবো। সে পর্যন্ত বিদায়। আসসালামু আলাইকুম।